হ্যালো ফ্রেন্ডস, আমি সায়ন। শুরু করছি নতুন একটি গল্প, কাল ভৈরব পাড়া। এই পাড়াটি আমার মামা বাড়ি। এখানে আমি বড় হয়েছিলাম, কিন্তু তারপরে বাবা মার সঙ্গে চলে আসি শহরে। শহরেই আমার পড়াশোনা শেখা, এবং আমি এখন একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংতে কাজ করি। স্যালারি ভালোই পাই। মামার সঙ্গে দীর্ঘদিন দেখা হয়নি। মামা মাঝে মধ্যে আমাকে টেলিগ্রাম করত। ইদানিং মামা এসে হাজির। মামা এসে বললেন, খোকা, তোর দিদার শরীরটা একদম ভালো না, কিছু খেতেও পারে না, আর শুধু তোর কথাই বলে। কেননা তুই তো তার একমাত্র নাতি। যদি দিদার সঙ্গে দেখা করতে যেতিস খুব ভালো হতো, একবার দেখা করে আসতে পারতিস। মামাকে বললাম, মামা যাওয়ার তো ইচ্ছা আমার হয়, কেন গ্রাম বলে কথা। শুধু দিদা নয়, ওই গ্রামটাতে আমি বড় হয়েছিলাম, এবং ওই গ্রামের স্মৃতিগুলো আমার সঙ্গে জড়িয়ে আছে। এই গ্রামের ফাঁকা মাঠ ঘাট এবং সৈন্যদিঘি ঝিল, ঝাউ বাগান, এসব কিছু মিলিয়ে একটা খুব বড় স্মৃতি মাথার মধ্যে আমার ঘুরপাক খায়। মামা, ছুটি পাই না। ঠিক আছে, তুমি যখন বলছো আমি খুব শীঘ্রই যাব। মামাকে কথা দিলাম। মামা চলেও গেল। ঠিক তার দিন-15 পরে মামা আবার টেলিগ্রাম করলো। টেলিগ্রাম লেখা ছিল, খোকা, তো দিদা মনে আর বাঁচবে না, মুখ থেকে জল গড়িয়ে যাচ্ছে। শুধু তাই নয়, খাওয়া দাওয়া তো ছেড়েই দিয়েছে। ডাক্তার তাকে জবাব দিয়ে দিয়েছে যে সেই রোগী আর বাঁচবে না। একবার তো আয়, তোর দিদার সঙ্গে দেখাটা করে নে। মামার টেলিগ্রামটা পড়ে আমার চোখে জল এসে গেল। অফিসের কলিগ নীলুকে বললাম, নীলু, যাবি আমার সঙ্গে? কাল ভৈরব পাড়া আমার মামার বাড়ি। নীলু বলল, দাদা, আপনি যখন বলছেন তো একবার যাওয়াই যাবে। কি আছে, চলুন না, দিন তিনেক ছুটি করে নিয়ে একবার আপনার মামার বাড়িতে ঘুরেই আসি। সেই মতো নীলু আর আমি বেরিয়ে পড়লাম মামার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। সল্টলেক থেকে বাসে উঠলাম। সল্টলেক থেকে বাসে উঠে বললাম, চলো রেল স্টেশন যাব, দমদম রেল স্টেশন। বাস ছেড়েও দিল। আমি আর নীলু বাসের সিটে বসলাম বেশ চাঁকিয়ে। বাসে উঠে নামলাম দমদমে। দমদমে নেমে আমরা টিকিট করলাম। রেল স্টেশনটা ছিল খন্দকাটা। দমদম থেকে দুটো টিকিট নিলাম, খন্দকাটা রেল স্টেশন। সেই মতো নীলু আর আমি বাসে করে দমদম নেমে টিকিট কেটে আর বসলাম রেলগাড়িতে। গাড়িটা ছেড়ে দিল। তখন প্রায় বিকাল 4:05 ট্রেন ছিল ওইটা। 4:05 বাজতেই গাড়িটাটা হুইসেল দিয়ে ছেড়ে দিল। বেশ আধা ঘন্টা চলার পরে এক ভদ্রলোক জিজ্ঞাসা করলো, আপনারা অনেকক্ষণ দেখছি বসে আছেন, তো আপনারা যাবেন কোথায় বাবু? আমি বললাম, আমরা নামবো খন্দকাটা স্টেশনে। খন্দকাটা স্টেশনে নামবেন? ওখানে নামতে তো আপনাদের সন্ধে পেরিয়ে যাবে। দিনে মানে যেতে আপনাদের কি অসুবিধা ছিল? সন্ধ্যের পরে অমন একটি স্টেশনে নামবেন, একটা কেমন আপনাদের ভয় করছে না? হ্যাঁ? আমি বলে বললাম, কিসের ভয়? খন্দকাটা স্টেশন নামবো, নেমে ওখান থেকে
কাল ভৈরব পাড়া যাব, আমার মামা বাড়ি। আমার দিদার শরীরটা খারাপ, তাই আমি ওখানেই যাচ্ছি। হ্যাঁ, সে যান, কিন্তু সেইটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে কাল ভৈরব পাড়া আর খন্দকাটা স্টেশন, ওখানে ওই যাওয়ার পথে মধ্যেখানে একটা শ্মশান আছে। শ্মশানটার নাম মানুষ খেকো শ্মশান। ওইটা দিয়ে তো আপনাকে যেতে হবে। হ্যাঁ, ওখানে স্টেশনটা আছে, তাতে এত ভয়ের বা কি আছে? মানুষকে স্টেশন, ওটা দিয়ে যাব, অসুবিধা কি আছে? পাশে এক লোক বলে উঠল, শুনুন মশাই, অসুবিধা বলতে ওই আপনি কি জানেন আপনি কতদিন যাননি মামার বাড়িতে? হ্যাঁ, তা প্রায় ওখানে যাইনি আর প্রায় 18-20 বছর হয়ে গেল। আমি ওখান থেকে চলে এসেছি, আর যাওয়া হয়নি। আমার দিদার শরীরটা খারাপ, তাই আমি ওই মামা বাড়ি যাচ্ছি আর কি। কেন বলুন তো, আপনাদের এত কৌতূহল কিসের এই বিষয়টাকে নিয়ে? আমি প্রশ্ন ছুড়ে দিলাম। ভদ্রলোক উত্তর দিল, না মানে আপনি জানেন কি ওই যে মানুষ খেকো শ্মশানটা সম্বন্ধে? না, আমি ঠিক জানি না, কিন্তু আপনি কিছু বলবেন এ বিষয় নিয়ে? কি হয়েছে শ্মশানটার ব্যাপারটা নিয়ে আপনি কিছু বলুন। না মানে ওই শ্মশানটা মানুষ খেকো শ্মশান। রিসেন্টলি কিছুদিন মানে কয়েক বছর আগে ওই শ্মশানে একদল লোক এসেছিল মরা পড়াতে। তো কালী পুজোর পরে মা কালীকে ভাসান না দিয়ে সব চলে গেছিল বাড়িতে গ্রামের লোক। সেই মতো মা কালীর মূর্তিটা ওখানে ওইভাবে ছিল, কেউ ভাসানো দেয়নি। আর মধ্যখান থেকে কিছু লোক ওই শ্মশানে এসেছিল মরা পোড়াবার উদ্দেশ্যে। তাদের মধ্যে কি একটা বচসা তৈরি হয়। সেই ঝামেলায় অনুযায়ী দুজনের মধ্যে একটা বেশ মন্দির কমিটির লোকের সঙ্গে আর ওই শ্মশান যাত্রী লোকের সঙ্গে একটা ঝামেলা সৃষ্টি হয়, বুঝলেন। সেই মতো লাস্টে খুনোখুনিতে বদলে যায়। কে কাকে খুন করে, কাটাকাটি খুনোখুনি, মধ্যখান থেকে মন্দির পুরোহিতটাকেও ওইখানে খুন হয়ে মরতে হয়েছিল। শুধু তাই নয়, আমি শুনেছি ওখানে মোটামুটি 16 থেকে 18 জন লোক খুন হয়েছিল সেই রাতে। এমনকি মায়ের মূর্তিটার উপরেও কিছু লোক হুড়োমুড়ি খেয়ে পড়ে গিয়ে মূর্তিটাকে ভেঙে দেয়। সেইখান থেকে যারা ওখানে রাতে খেয়ে তারা জীবিত খেয়ে না, বুঝলেন বাবু। সেই মতো আমরা ওই বলছিলাম। হ্যাঁ, সেই মতো আমিও বলছিলাম যে আপনারা ওই স্টেশন দিকে আর যাবেন না, আর যদি যান সকালে যেতে পারতেন। রাত করার দরকারটা কি ছিল? পাশের লোকও এই কথা বলে উঠল। আমি নীলুকে প্রশ্ন করলাম, আরে নীলু, এরা সব কি বলছে রে? তোর কি এই বিষয়ে কোনো ভয় পাচ্ছে বা কিছু মনে হয়? তোর কি মতলব বলতো, মানে তোর কি ধারণা কি? নীলু বলে উঠল, এই দাদা ছাড়ুন তো, এইসব লোকগুলো গ্রামের মানুষ, এরা এক শুনলে দুই ওঠায়, আজব সব কাহিনী, দুনিয়ার গল্প গুজব ছড়িয়ে মানুষের মনে ভয় ভ্রান্তি সৃষ্টি করে। আপনি ওই সব বিষয়ে মাথা দেবেন না, আমি তোমার সঙ্গে আছি, আর এই বিষয় নিয়ে মাথা দেওয়ার দরকার নেই। চলুন তো। যত সব আজব গল্প, আজগবি গল্প নিয়ে আমাদের মাথাটা খারাপ করে দেবে না। নীলুর এই কথাতে লোক দুটো আর কোনো আলোচনাই করলো না। ওরা পরের স্টেশনে নেমে গেল। আমরা পরে খন্দকাটা স্টেশনে নামলাম। তখন সন্ধে হয়ে এসেছে। নেমে আমরা হাঁটতে শুরু করলাম কালভরে পাড়ার দিকে। কোনো গাড়ি নেই, হাঁটা রাস্তা, কিছুটা হাঁটলেই মামার বাড়ি। যতক্ষণে অন্ধকার নামে এসেছে, বেশ গাঢ় অন্ধকার। অন্ধকারের মধ্যে মেঠো পথ দিয়ে হেঁটে চলেছি। হঠাৎ দেখলাম যে মেঠোর পথের মধ্যে একটা ছায়া মূর্তি ভেবে দাঁড়িয়ে আছে। ক্রমশ প্রকট, এ তো মামা, এ তোমাদের বীরু মামা। আমি দূর থেকে হাঁক দিলাম, আরে মামা, মামা, তুমি কি আমাদের এখানে এসছো এগিয়ে নিয়ে যেতে? মামা বলল, হ্যাঁ খোকা, আমি এসছি তোদেরকে এখান থেকে এগিয়ে নিয়ে যেতে।
তোদের বললাম সকাল সকাল আসতে, এত সন্ধে হওয়ার কি দরকার ছিল বাবা? চল বাড়ি চল, তোর দিদার শরীরটা সত্যি ভালো নয়। মামার মুখে যাকে দেখলাম যারা একটা ভয়ের কাজ করছে। বুঝতে পারলাম সত্যি মনে হয় দিদার শরীরটা একদম ভালো নয়, দিদা মনে হয় আর বাঁচবে না। সেই মতো মামাকে বললাম, ঠিক আছে মামা চলো, দ্রুত গতিতে পা চালিয়ে চলো, এখনই বাড়ি যেতে হবে, দিদার সঙ্গে দেখাটা করা খুবই আবশ্যক, অনেক দূর থেকে আসছি। মামা বলে উঠল, সে ঠিক আছে, কিন্তু এই রাস্তার মধ্যিখানে ওই মানুষ খন্দ কাটা শ্মশানটা আছে বাবা। হ্যাঁ, এই মানুষ খেকো শ্মশান, খন্দ কাটা শ্মশান লোক বলে বেড়ায়, সেই মতো একটু ভয় পাচ্ছে। তোদের বললাম তোরা একটু রাত সকাল সকাল ফের, এত রাত করার কি দরকার ছিল? একই প্রশ্ন, যে প্রশ্নটা ট্রেনের মধ্যে ওই ভদ্রলোক দুটো করেছিল সেই প্রশ্নটা এখানেও মামা করছে। কিন্তু মামার কথাটা জড়িয়ে গেল। মামা দুটো ভাষা ব্যবহার করলো, একটা খন্দকাটা, একটা মানুষ খেকো। আমি প্রশ্ন করলাম, মামা আসলে এই শ্মশানটার নামটা কি? মামা বলল, দেখ, নাম বলতে একটা সময় একটা নাম ছিল, এখন যে কেউ যা তার নামে ডাকে, কেউ বলে খন্দকাটা, কেউ বলে মানুষ খেকো। আসলে সন্ধ্যের পরে যে ওই শ্মশানে যায় সে তো আর ফিরে আসে না। সেই মতো তান্ত্রিক বাবা আমাদের গ্রামের সবাইকে একটা করে মাদলি দিচ্ছে। এই দেখ না, এই দেখ আমার গলায় একটা মাদলি আছে। এই মাদলি জোরে আমাকে ওই শ্মশানের ধারে গেলে কেউ আর আমার কিছু করতে পারবে না। এই কথা শুনে নীলু হা হা করে হেসে উঠল, হেসে বলল, মা বাবু কিছু মনে করবেন না, এইসব তান্ত্রিক জ্যোতিষ আর এইসব মাদলির গল্পগুলো এই গ্রামেতেই মানায়। আসলে আমরা শহরের ছেলে, এইসব তান্ত্রিক জ্যোতিষের গল্প শুনে আপনাদেরকে ভয় দেখিয়ে হয়তো তান্ত্রিক কিছু পয়সা নিয়ে গেছে বটে, কিন্তু আমাদের ভয় দেখাবেন না আর ভয়ের কোনো জায়গা রাখবেন না। এ কথা দু কথায় আমরা এসে পৌঁছলাম শ্মশানের কাছেই। মামা বলল, ওই দেখ, ওই হচ্ছে মানুষ খেকো শ্মশান। এবার তো নীলু বলে উঠল, তোমার এই মানুষ খেকো শ্মশান কথা বাদ দাও তো, কি করবে শ্মশান? বলে নীলু একটা থুতু ফেললো শ্মশানের উপরে, বলল, এইসব যত সব আজগুবি গল্প, হ্যাঁ, থুতু ফেলি তোমার এই শ্মশানের ওপরে। এখানে ভূত থাকে, মানুষ খেকো শ্মশান, থু, কি করবে শ্মশান আমার? এই বলে নীলু একটা থুতু ফেললো ওই শ্মশানের উপরে। সঙ্গে সঙ্গে একটা হাওয়া সৃষ্টি হলো। হাওয়াটা ধীরে ধীরে বাড়তে শুরু করলো। এত জোরে হাওয়া বাড়তে শুরু করলো যে চোখে ধুলো ময়লা এসে পড়তে শুরু করলো। আমরা তাকাতেই পাচ্ছিলাম না। ওই হাওয়াটা আস্তে আস্তে ভয়ঙ্কর রূপ ধারণ করলো। কি ভয়ঙ্কর হাওয়া সেটা ছিল! ভীষণ গতিতে হাওয়া চলতে শুরু করলো। মামা বলল, শোন শোন খোকা, যেদিকে পারিস দৌড়ে পালা, পালা, এই শ্মশান থেকে বেরিয়ে পালা। কিন্তু কোথায় পালাবো? পেছন দিকে তাকিয়ে দেখি নীলু হাওয়ার দাপটে শ্মশানের উপরে শুয়ে পড়েছে ওখানটায়, উঠতেই পারছে না নীলু। আমি বললাম, কিরে নীলু, চল উঠে দৌড় মার। নীলু উঠতে পারছে না। ধীরে ধীরে তাকিয়ে দেখি শ্মশানের যে বড় মন্দিরটার গেটটা খুলতে শুরু করলো, আর ভেতর থেকে একটা খনা গলায় বিকট বিভৎস ভয়ঙ্কর একটা আওয়াজ আমাদের কানে এলো। মন্দির থেকে আওয়াজটা শুরু হলো, বলতে শুরু করলো, এই এই তোরা, তোদের এত বড় সাহস,
এত এত বড় এত বড় সাহস! তোরা আমার আমার শ্মশান ভূমিতে থুতু ফেলিস? হ্যাঁ, আমি আমি যেখানে বসবাস করি সেখানে তোরা থুতু ফেলিস? হ্যাঁ, আজকের তোদেরকে এর উচিত শিক্ষা আমি দেব। জানিস আমি কে? আমি এই মন্দিরের পুরোহিত। সবাই ওরা রক্তমুখ হয়ে খুনোখুনি করে মারা গেলেও আমার আত্মা আজও বেঁচে আছে এর বদলা নেওয়ার জন্যে। ততক্ষণে তাকিয়ে দেখি মামা উধাও, মামা নেই। পাশে পড়ে থাকা নীলুর ঘর থেকে মাথাটা আলাদা, রক্তে ভেসে যাচ্ছে নীলুর বডিটা। শরীরটা থেকে ঝিরঝির করে রক্ত বেরোচ্ছে। কি করবো আমি? আমি দুটো হাত জোড় করে মাটিতে শুয়ে পড়ে বলতে শুরু করলাম, হে শ্মশান পুরোহিত, আমাদেরকে ক্ষমা করো। আমরা জানি না, আর আমার এই বন্ধু জানেও না। এর জীবন ভিক্ষা দাও। আমরা জানি না যে এখানে আপনি আছেন বা এখানে কি হয়েছিল। আমরা শহর থেকে শুধুমাত্র বেড়াতে এসেছিলাম এখানে, আমাদেরকে ক্ষমা করো। কিন্তু কে শোনে কার কথা? সে কি গোগানি আওয়াজ, সে কি বিকট গর্জন! একটা কথা বলতে শুরু করলো। শুধু উনি একটা কথা বলছে না, হে আমার শ্মশানে, আমার বাসস্থানে, আমার এই কাল ভৈরবের মূর্তির সামনে এ থুতু ফেলেছে, এর কোনো ক্ষমা নেই। আর তোর মুন্ডুটাও চিরে তোর রক্ত পান করবো আমি। তুই জানিস বছরের পর বছর আমি খুব বিভাসিত। এই গ্রামে একটা মানুষ যদি রাতে আসে তার কোনো ক্ষমা নেই। আমার এই শ্মশানে পুজো করতেও বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, আমার মায়ের মূর্তিটাও ভেঙে ফেলেছিল এরা। আর কাটারির কোপে আমার ধর থেকে গলাটা আলাদা করে দিয়েছিল এরা। তার আত্মা আমি এখানে বসে আছি। দুটো হাত জার করে অনেক মিনতি করলাম আমি ওই ব্রাহ্মণকে। বললাম, আপনি ব্রাহ্মণ দেবতা, ভালোই আপনি আত্মা হয়ে গেছেন, কিন্তু জাতির শ্রেষ্ঠ ব্রাহ্মণ আপনি, ধর্মের শ্রেষ্ঠ ব্রাহ্মণ আমি। আপনি ধর্মের শ্রেষ্ঠ ব্রাহ্মণ কোনোদিন মানুষের রক্তপান করতে পারেন না। দয়া করে আপনি এই পাপ কাজ করবেন না। যারা অবুঝ তারা আপনাদের খুন করেছিল, তারা আপনাদেরকে বলি দিয়েছিল, কিন্তু আপনি অবুঝ হবেন না। সেই মতো ধীরে ধীরে হাওয়াটাও কমতে শুরু করলো। আস্তে আস্তে দেখলাম চাঁদ উঠে গেল। মামা নেই, বন্ধুটাকেও পাওয়া গেল না। ধীরে ধীরে মামার বাড়ির দিকে আমি এগিয়ে চললাম। গিয়ে দেখি মামা অজ্ঞান হয়ে উঠোনে পড়ে আছে। ডাক্তার, লোকজন সবাই বাড়িতে কাঁদরাচ্ছে, কেননা দিদা তত সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। দিদার সঙ্গে দেখাটা আমার হলো না, খুবই দুঃখের ঘটনা। কিন্তু নিজের জীবনটা আমি বাঁচিয়ে নিয়ে ফিরে এসেছিলাম ওই মানুষ খেকো শ্মশান থেকে, নিজেকে বাঁচাতে পেরেছিলাম। গ্রামবাসীকে সবাইকে বললাম, আপনারা কাজ করুন, সবাই মিলে গিয়ে ওই ব্রাহ্মণের আত্মার শান্তির উদ্দেশ্যে পুজো দিন এবং সবাই মিলে ওই শ্মশানে কালীর কাছে ক্ষমা চেয়ে নিন। মা শ্মশান কালী আজও মনে হয় ওখানে জাগ্রত হয়ে আছে। সেই মতো গ্রামের মানুষ ওখানে গিয়ে তার পরের দিন সবাই ক্ষমা চাইল এবং মহাযজ্ঞ তৈরি করলো। সেখান থেকে ওই মানুষ খেকো শ্মশান হয়ে উঠল একটা পবিত্র
ধর্মস্থান। হ্যালো ফ্রেন্ডস, আমি সায়ন। যদি গল্পটি ভালো লেগে থাকে তো শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আমাকে উৎসাহ দেবেন যেন আমি আগে আরও ভালো কিছু গল্প উপহার দিতে পারি। ধন্যবাদ, নমস্কার।